দেড় বছরে দেশে করোনায় আজ সর্বোচ্চ ১৬৪ মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত প্রায় ১০,০০০। ৩৫ বছর বয়সীরা টিকা পাবেন। এবার করোনা আক্রান্ত বেশিরভাগই গ্রামে। কড়া লকডাউন ১৪ জুলাই পর্যন্ত। জাপানে ভূমিধস, নিখোঁজ অন্তত ১০০। এবং কোপা আমেরিকার সেমিতেও ব্রাজিলের সামনে পেরু। দেখছেন এটিএন নিউজ আওয়ারে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাশায়েক শশী। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এছাড়া থাকছে লকডাউনে নগরীর অবলা প্রাণীকুল নিয়ে একটি বিশেষ রিপোর্ট। এবারে পুরো আয়োজন। দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হলো আজ। সোমবার আরও ১৬৪ জন মারা গেছেন। এ সংখ্যা একদিনে মৃত্যুর হিসাবে সর্বোচ্চ। এর মাধ্যমে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা এখন ১৫,২২৯ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের ৬০৫টি পরীক্ষাগারে ৩৪,০০২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে শনাক্ত হয়েছে ৯,৯৬৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হল ৯,৫৪,৮৮১। এর মধ্য দিয়ে গত ৯ দিন ধরে করোনায় মৃত্যুর সংখ্যা ১০০-র উপরে। শনাক্তের হারও বাড়ছে পাল্লা দিয়ে। শনাক্তের হার ৩০.৩০%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫,১৮৫ জন। এর মধ্য দিয়ে মোট সুস্থ হলেন ৮,৩৯,০৮২ জন। বর্তমানে করোনা আক্রান্তদের ৫০% গ্রামের। এরপরও কোভিড টেস্ট নিয়ে তাদের অনীহা। সংক্রমণ তীব্র হলেই হাসপাতালে আসছে রোগী, ফলে বাড়ছে মৃতের সংখ্যা। এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। দেশের সব জেলা বিভাগের হাসপাতালগুলোতেই রোগী বাড়ছে। সাধারণত রোগের তীব্রতা বাড়লেই গ্রামের মানুষ হাসপাতালে যায়। এটি পরিস্থিতি খারাপের সংকেত। এটা কমিউনিটিতে ছড়িয়ে গেছে। আমাদের যে হিসাব, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি মোর দেন 50% পেশেন্ট হচ্ছে গিয়ে ফ্রম দ্য ভিলেজ। সাধারণ জ্বর, কাশি, বর্ষা মৌসুমে সংক্রমণ মনে করে টেস্ট করাচ্ছেন না অনেকেই। শহর গ্রামে সবখানেই টেস্ট কম হচ্ছে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। গ্রামের রোগীরা এই ব্যাপারে অসতর্ক এবং তারা বয়স্ক রোগীরা তারা আসেন অনেক পরে, যার জন্যই আমাদের এই মৃত্যু হারটা অনেক বেশি হচ্ছে। খুব শিগগিরই টিকা নিবন্ধন চালু হবে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, এবার কমবে বয়স সীমা আর লকডাউনের সময় বাড়ানো সহ পশুর হাট ডিজিটাল করার সুপারিশের কথাও জানান তিনি। যে রেজিস্ট্রেশনটা খুলে দেওয়া হবে, রেজিস্ট্রেশনটা আমাদের 40 পর্যন্ত ছিল, এটা 35 পর্যন্ত নামিয়ে আনার একটা সিদ্ধান্ত হয়েছে। আর আগে যারা নিবন্ধন করেছেন তারা আগে টিকা পাবেন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে চলমান সরকারি বিধিনিষেধ বাড়ল আরও 7 দিন। কঠোরভাবে লকডাউন মানার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। লকডাউনের সময়ে বন্ধ থাকবে সরকারি বেসরকারি সব অফিস। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই 7 দিনও মার্কেট, শপিং মল সহ দোকানপাট বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাঁচা বাজার খোলা থাকবে। চলবে না যন্ত্র চালিত কোনো যানবাহন, তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং যাত্রীরা টিকিট দেখিয়ে গাড়ি ব্যবহার করে বিমানবন্দরে আসা যাওয়া করতে পারবেন। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা থাকলেও বসে খাওয়া যাবে না। অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তির কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে। এ সময় সেনাবাহিনী ও বিজিবি মাঠ পর্যায়ে মোতায়েন থাকবে। পথে পথে চেকপোস্ট, ব্যাখ্যা দিতে হচ্ছে কি প্রয়োজনে বের হওয়া। তবুও রাজধানীতে গাড়ির সংখ্যা বেড়েছে কঠোর লকডাউনের ৫ম দিনে।
বৃষ্টি আর গুমোট গরমের হঠাৎ আসা যাওয়ার মতোই গাড়ি চলাচল। এই কিছুটা ভিড়, আবার পুরোটা ফাঁকা। রাজধানীর প্রবেশদ্বারগুলোতেও গাড়ির সংখ্যা একেবারে কম। আব্দুল্লাহপুর, গাবতলী, যাত্রাবাড়ি যেদিক দিয়ে আসা হোক, প্রতিটি যানবাহনকে একটু পরপর থামতে হবে চেকপয়েন্টে। বিজেপিতে চাকরি করি না, আমি কোম্পানিতে চাকরি করি। কোম্পানির কাজে আমরা ব্যাংকে যাচ্ছি। গাড়ি চেকিং এর কারণেই কোথাও কোথাও দীর্ঘ সারি। কখনো পুলিশ, কখনো বিজিবি, কখনো সেনাবাহিনী, কোথাও কোথাও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ব্যাখ্যা সন্তোষজনক না হলেই জরিমানা, মামলা। কয়েকজন পেয়েছি যে বিনা কারণে বের হয়েছে। বিনা কারণে বলতে তারা তাদের ভ্যালিড কোনো রিজন শো করতে পারেনি, আমাদেরকে কোনো আইডি কার্ডও শো করতে পারেনি, তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। মহামারীর ছোবলে মহানগরীতে যখন মানুষ এবং যানবাহন চলাচলের সংখ্যা একেবারেই কম, সেই সুযোগে প্রকৃতি যেন নিজের সবুজ রং খানিকটা বাড়িয়ে নিয়েছে। শ্রাবণের অঝোর ধারার স্পর্শ নিয়ে প্রকৃতি সেজে উঠেছে নিজের মতো করে। এই যেন অনেক বেদনার উল্টো পিঠে পাওয়া এক টুকরো স্বস্তি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। রাজধানীর অলিগলিতে দেদারসে ঘুরছে মানুষ, মানছেন না লকডাউন। মূল সড়কের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীরও তেমন কোনো তৎপরতা নেই। জরুরি কাজেও যারা বাইরে বের হয়েছেন, গন্তব্যে পৌঁছতে তাদের কয়েক দফা জেরার মুখে পড়তে হচ্ছে। মূল সড়কে যখন এমন কড়াকড়ি, তখন একেবারেই বিপরীত অবস্থা রাজধানীর পাড়া মহল্লায়। দেখেন, লকডাউনে কোনো পরিস্থিতি নেই, পুলিশ প্রশাসন কোনো কেউ নাই, কেউ দেখার নাই। বাজার করতে আইসা দেখি জনগণ সব বাইরে গেছে, এখন কি করবেন? এই যে এখানে দেখেন কত লোক, এরকম লোক থাকলে তো লকডাউনে কোনো মানে আসে না। শনি রাখড়ায় এই সড়কেই দেদারছে ঘুরছে মানুষ, ন্যূনতম মাস্কও নেই অনেকের মুখে। মেন রোডে মানুষ, কিন্তু এলাকার ভিতরে অনেক মানুষ। অলিগলিতে যদি ওনারা আসতো তাহলে আমাদের মনে হয় এই অবস্থা হইতো না। কেউ জিগাইলে কান্না বাতা করতে আসে, আসলে আসে না, তারা এমনি ঘুরতে আসে। পুলিশ জনগণ লুকোচুরি খেলা হচ্ছে। গলিপথ আর বাজারগুলোতে মানুষের অবাধ চলাচল থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো টহল চোখে পড়েনি। আগে যে আমাদের রেগুলার টহল ছিল, সেই টহলের সংখ্যা আমরা বাড়িয়েছি। আমরা মাঝে মাঝে আমরা কনভয় পেট্রোলিং করছি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। চলমান কঠোর লকডাউনের পঞ্চম দিনের শেষ বিকেলে কি পরিস্থিতি রাজধানীর? সহকর্মী তাহিদ সুরভের সঙ্গে যুক্ত হব সেটি জানতেই। তাহিদ সুরভ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কোথায় আছেন আপনি? আজকেও তো আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাতে রেকর্ড ভাঙলো। কি অবস্থা সার্বিক লকডাউনের? সাইকুল, আসলে এই মুহূর্তে আমি রয়েছি মিরপুরের কমার্স কলেজের মোড়ে এবং একটু জানিয়ে রাখি যে এখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা আসলে বিধি নিষেধের যে বিষয়টি রয়েছে, স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি রয়েছে, তারা সেটি এখানকার সাধারণ মানুষ মেনে চলছেন কিনা সেটি তারা দেখভাল করার চেষ্টা করছেন। একটু বিষয় জানিয়ে রাখি যে আসলে ইতিমধ্যেই আমরা যেটি জানতে পেরেছি যে আজকেও কিন্তু করোনায় মৃত্যুর রেকর্ড গতকালকের থেকে ছাড়িয়ে গিয়েছে। 164 জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং প্রতিদিনই কিন্তু এই রেকর্ডটি প্রতিদিনের থেকে আর একদিন বাড়ছে। সেক্ষেত্রে আসলে একটি বিষয় স্পষ্ট যে আসলে স্বাস্থ্যবিধি না মানলে আসলে কি হবে, সেই বিষয়টি কিন্তু বারবার গণমাধ্যমে প্রচার করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তারপরে সাধারণ মানুষের কাছে আসলে কতটুকু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা সাধারণ মানুষের সাড়া পাচ্ছেন, একটু যদি আপনি বলতেন যে আপনি কিছুক্ষণ আগেও আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, আসলে আপনি কি দেখছেন, সার্বিক পরিস্থিতি কি মনে হচ্ছে, মানুষের মধ্যে সচেতনতা আসলে চলে আসছে কিনা, অথবা আপনাদের এই যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আপনারা কাজ করছেন সার্বিক পরিস্থিতি যদি একটু বলতেন। আমরা যেসব এলাকায় কাজ করছি সে সকল এলাকায় আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। আমরা ইতিমধ্যে বেশ কিছু যারা সরকারি যে লকডাউনটা দেওয়া হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবার স্বার্থে, যারা এটার অবমাননা করছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। কয়েকজনকে জরিমানা করা হয়েছে। যারা বিনা কারণে বের হচ্ছেন বাসা থেকে তাদেরকে আমরা বাসায় ফেরত পাঠাচ্ছি। যারা প্রয়োজনেই বেরোচ্ছেন কিন্তু মাস্ক ছাড়া বেরোচ্ছেন তাদেরকে মাস্ক পরতে বলছি। তো তারা আমাদের নির্দেশ অনুযায়ী, আমাদের অনুরোধ অনুযায়ী তারা কাজ করছেন, সেই অনুযায়ী তারা সাড়াও দিচ্ছেন। একটা বিষয় একটু বলি আমি, সেটা হচ্ছে যে আসলে আমরা যে জায়গাটা কাজ করছি এই জায়গাতে নিম্ন আয়ের মানুষের অনেক আপনি দেখতে পেয়েছেন যে আসলে জীবন জীবিকার তাগিদে অনেকে বেরোচ্ছেন। সেক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের জন্য আসলে কোনো প্রকার কোনো ব্যবস্থা করা হবে কিনা, আপনার কাছে কিরকম তথ্য রয়েছে কিনা? জি অবশ্যই, এটার ব্যাপারটা হচ্ছে
মাননীয় সেনাপ্রধানের দিক নির্দেশনায় অপারেশন কোভিডশিল্ড ফেজ 2-এ অপারেশনের একটি অংশ হচ্ছে এই নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের জন্য সেনাবাহিনীর নিজস্ব রসদ ব্যবস্থাপনা থেকে রসদ সঞ্চয় করে আমরা নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের মাঝে ইতিমধ্যেই বিতরণ শুরু করেছি এবং এটা আমাদের এই প্রক্রিয়াটা চলমান থাকবে। আপনাকে ধন্যবাদ। আসলে আমি সেনাবাহিনী এই যে কর্মকর্তা রয়েছেন কিছুক্ষণ আগে দেখেছি তারা আরেকটি কাজ শুরু করেছেন, যেটি হচ্ছে গলির মধ্যে যে সমস্ত মানুষ উৎসুক জনতা যারা এই লকডাউন দেখতে পেরেছেন তাদের কিন্তু তারা প্রতিহত করার চেষ্টা করছেন। মাশাক, এই মুহূর্তে আমার কাছে এতটুকু রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সহকর্মী তাহিদ সৌরভ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, ঢাকা কমার্স কলেজ মোড়ের সামনে থেকে সেখানকার লকডাউন পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সম্পর্কে জানাচ্ছিলেন তিনি। এবারে যাচ্ছি রাজধানীর মতিঝিল এলাকায়, সেখানে আছেন সহকর্মী সাদাত হাবিবি সেতু। সেতু, আপনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা বেশ কিছুক্ষণ ধরেই দেখছেন। দিনের এই সময়টাতে আমরা দেখি গাড়ি ঘোড়ার সংখ্যা, মানুষের সংখ্যা রাস্তাতে বেড়ে যায়। এখন কি অবস্থা, কতটুকু মানছেন লকডাউন মানুষজন? আপনি যেমনটি বলছিলেন যে এই সময়টা বেড়ে যায়, কারণ 5টার পরে আসলে এক ধরনের শিথিলতা আসে এবং আমার আশেপাশের ছবি সেটা মনে হয় বুঝিয়ে দিতে যথেষ্ট হবে। জাস্ট সহকর্মী সাইফুলকে বলবো, ইসমাইলকে বলবো, আমার এখানে লাইভ দেখতে অনেকে এসে দাঁড়িয়ে রয়েছেন, মানে লাইভে আমরা কি বলতে চাই বা কি বলবো সেগুলো দেখার জন্য অনেকেই বসে রয়েছেন, তাদের মধ্যে শিশুরাও রয়েছেন এবং এদের কোনো কারণ নাই, কোনো ব্যাখ্যা নাই, যেমনি কেন এখানে দাঁড়িয়ে রয়েছেন। বেশিরভাগই মাস্কও ঠিক মতো পরেননি, বারবার বলার পরেও ধরেন আমরাও যদি অনুরোধ করি মাস্কটা একটু ঠিক করে পড়তে, খুব একটা আগ্রহ আসলে এই পর্যায়ে এখান দিক দিয়ে আসলে সাধারণ মানুষের যে আছে সেটা কিন্তু একটা বোঝার উপায় নেই। কিছু কিছু দোকানপাট এখনো খোলা রয়েছে বলতে হচ্ছে শাটার অর্ধেক করে রাখা হয়েছে। কেউ যদি এসে কোনো পণ্যের দাম দিয়ে নিয়ে যেতে চান তাহলে তিনি নিয়ে যেতে পারেন। অথচ আমি শশী আপনাকে বলতে চাই, আধা ঘন্টা আগেও কিন্তু এখানকার পরিস্থিতি এমনটা ছিল না। মানে মোটামুটি যতক্ষণ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছিলেন দোকানগুলো বন্ধ ছিল, প্রয়োজনেই মানুষ বের হয়েছিলেন। যদিও এখন যারা বের হয়েছেন অনেকেই কিছু বাজার টাজার করে বের হয়েছেন, আর যেহেতু এটি ব্যাংক পাড়া, আমরা অনেক ব্যাংকের কর্মকর্তাদেরকেও দেখেছি অফিস শেষ করে বাসায় ফিরতে, সেটি তো রয়েছে, তার তো একটা যৌক্তিক কারণ রয়েছে। কিন্তু এই ছবিতে যাদেরকে দেখছেন তাদের বেশিরভাগই যৌক্তিক কোনো কারণ নেই, বের হয়েছেন। এবং কথা ছিল যে দোকানের সামনে খাওয়া যাবে না, কিন্তু দোকানের সামনে খাওয়া যাচ্ছে, মুড়ি যেহেতু বানানো হচ্ছে সুতরাং খাওয়াও হচ্ছে। সুতরাং সবকিছুই আসলে আইন শৃঙ্খলা বাহিনী থাকলে এটি আসলে একটি দায়িত্বের মধ্যে পড়ে সবার আইন মানা, সেই বিষয়টি এখানে আমরা লক্ষ্য করেছি। বাট আইন শৃঙ্খলা বাহিনী যখনই থাকে না, যেমনটি আমরা গত 4-5 দিন ধরেই বলে আসছি যে গলির ভিতরের অবস্থাগুলো খুব একটা আসলে এই যে কঠোর লকডাউনের কথাটি আমরা বলছি সেটি তো দূরের কথা, সাধারণ স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি, সেই মানার বিষয়টিও আসলে আমরা দেখতে পাচ্ছি না। এই স্কুল বন্ধ রয়েছে শিশুদের, কিন্তু শিশুরা কিন্তু খেলতে বের হয়ে গেছে, যদিও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ সহকর্মী সাদাত হাবিবি সেতু। আপনি মতিঝিলের খুবই দুঃখজনক একটি অবস্থার চিত্র আমরা দেখছিলাম। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের মধ্যে সচেতনতার বেশ অভাব দেখা যাচ্ছে সেখানে। এদিকে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার বাসভবন থেকে ব্রিফিংয়ে তিনি বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপির অপরাজনীতি ব্যর্থ হয়েছে। বেগম জিয়াকে আপনারা নিজ নিজ পদ রক্ষার জন্য দাবার গুটি বানাবেন আর দায় নেবে সরকার, এটা হতে পারে না। পদ্মার আড়ালের রাজনীতি আপনাদের পছন্দের, জনগণের কাছে আসা, তাদের পাশে থাকা আপনাদের কাছে এখন আতঙ্ক, আর সেটা আপনারা আজকের ভয়াবহ বিধ্বংসী করোনা পরিস্থিতি প্রমাণ করেছেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, টিকা কূটনীতিতে সরকারের ব্যর্থতার কারণে এখন পর্যন্ত মাত্র 2.5% মানুষ টিকা পেয়েছেন। সকালে করোনা ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন। বিশ্বব্যাপী প্রমাণিত যে করোনা থেকে স্থায়ীভাবে মুক্তি শুধুমাত্র টিকা প্রদানের মাধ্যমেই সম্ভব হয়েছে, অথচ বাংলাদেশের সরকারের টিকা কূটনীতিতে চরম ব্যর্থতা, টিকা ক্রয়ে অনিয়ম, লোভ, হঠকারিতার কারণে দেশে টিকা দান শুরুর পর থেকে
27শে জুন পর্যন্ত 2 ডোজ টিকা পেয়েছেন মাত্র 82,21,776 জন। করোনা সংক্রমণ রোধে দেয়া কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে পাড়া মহল্লার দোকানপাট খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর বিজয় সরণি এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে সবাইকেই সচেতন হতে হবে, মাস্ক পরতে হবে এবং ঘরে থাকতে হবে। এই বিধিনিষেধের সময় সরকারের দেয়া ত্রাণ যাদের প্রয়োজন তাদের 333 নম্বরে ফোন দিতে বলেন মেয়র আতিক। বিজয় সরণি ফোয়ারা সহ ঢাকা উত্তরের সব ঐতিহ্যবাহী ফোয়ারার সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে বলেও জানান উত্তরের মেয়র। আপনারা যদি মনে করেন যে না আপনারা বের হবেন, এটিকে আপনারা গ্র্যান্টেড ধরে নিয়েছেন, না বের হলে কোনো অসুবিধা নেই, যেসব দোকানপাট খোলা থাকবে আমার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট যদি যায় সেই দোকান যদি খোলা থাকে তার ট্রেড লাইসেন্সও কিন্তু আমি ক্যান্সেল করে দিব। দেশের বাইরের খবর জানাবো। জাপানের শিজুওকা প্রদেশের আতামি শহরে প্রবল বৃষ্টির পর ভূমিধসে কমপক্ষে 100 জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে জোর তৎপরতা চলছে। এ পর্যন্ত 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী টোকিও থেকে 90 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত শিজুওকা প্রদেশের একটি পাহাড়ি অঞ্চল আতামি। 36,000 বাসিন্দার শহরটির বসতি গড়ে উঠেছে পাহাড়ের ভাঁজে ভাঁজে। গত শনিবার থেকে পাশাপাশি 3 প্রদেশ কানাগাওয়া, চিবা ও শিজুওকায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি অঞ্চল আতামিতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে কাদামাটির নিচে সলিল সমাধি হয় অর্ধশত পরিবারের। জীবিত ও ভূমিধসে আটকে পড়াদের উদ্ধার তৎপরতায় প্রথম দিকে নিখোঁজের সংখ্যা কম থাকলেও আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের দেয়া তালিকা অনুযায়ী সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 100-র কাছাকাছি। 1,500 উদ্ধারকর্মী নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। 2 দিন পার হয়ে যাওয়ায় কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়া সবাইকে উদ্ধারের নির্দেশ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। আরও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আতামিতে আবারও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে কোপা আমেরিকা 2021 এর খবর জানাবো। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে ফেভারিট ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। রিও ডি জেনেরোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর 5টায়। বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক ব্রাজিল কোপায় এবারও ফেভারিট। ঠিক পথে এগোচ্ছে তিতের দল। চলতি আসরে এখনো পর্যন্ত অপরাজিত নেইমার, ফিরমিনোরা। ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের বাধার নাম পেরু, যদিও তারা পরিচিত প্রতিপক্ষ। কেননা গ্রুপ পর্বে এই দলটিকে 4-0 গোলের ব্যবধানে হারায় সেলেসাও। তাই শেষ 4-এ পেরু সহজ প্রতিপক্ষ ব্রাজিলের জন্য। পেরুর বিপক্ষে পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই। সব প্রতিযোগিতা মিলিয়ে 49 লড়াইয়ে 35 জয়ের বিপরীতে ব্রাজিলের পরাজয় 9 ম্যাচে, বাকি 5 ম্যাচ হয়েছে ড্র। কোপায় ব্রাজিল পেরু মুখোমুখি হয়েছে 18 বার। ব্রাজিলের জয় 13 ম্যাচে আর পেরু জিতেছে 5 বার। এদিকে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে টাইব্রেকারে হারানোর আত্মবিশ্বাস কাজে দেবে পেরুকে। দলে কোনো ইনজুরি সমস্যা না থাকায় কোচ রিকার্ডো গারিকা আশানুরূপ একাদশ সাজাতে পারবেন। তাই ফাইনালে ওঠার পথে ব্রাজিলকে ছেড়ে কথা বলবে না পেরু। খায়রুজ্জামান, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। সময় হলো বায়জিৎ স্টিল বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। নারী আসামি নির্যাতনের অভিযোগে উজিরপুর থানা ওসি ও পরিদর্শক প্রত্যাহার। টিসিবির পণ্য কিনতে দীর্ঘ হচ্ছে লাইন, অবহেলিত স্বাস্থ্যবিধি। দেড় বছরে দেশে করোনায় আজ সর্বোচ্চ 164 মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত প্রায় 10,000। 35 বছর বয়সীরা টিকা পাবেন। এবার করোনা আক্রান্ত বেশিরভাগই গ্রামে। কড়া লকডাউন 14 জুলাই পর্যন্ত।
জাপানে ভূমিধস, নিখোঁজ অন্তত 100। এবং কোপা আমেরিকার সেমিতেও ব্রাজিলের সামনে পেরু। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সংবাদ শিরোনাম দেখে নিচ্ছিলাম আরো কিছু সংবাদ জানাবো। জাতীয় সংসদে দেয়া প্রধানমন্ত্রীর সত্য ভাষণে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে এই মন্তব্য করেন তিনি। এর আগে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF এর নতুন কমিটি মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার পরেও ধন্যবাদের বদলে সমালোচনা করছে বিএনপি। অনেক সফলতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই যে সফলতার গল্পটা বিএনপির সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে মনে হচ্ছে মহানুভবতা দেখিয়ে কারাগারের বাইরে রাখা হয়েছে। মনে হয় সেটি ভুল হচ্ছে আমাদের। এখন সেটি আবার পুনর্বিবেচনা করতে হবে এবং খালেদা জিয়া আসলে আইন অনুযায়ী আবার জেলখানায় তাকে ফিরিয়ে দেওয়া হবে কিনা সেটি একটু চিন্তা ভাবনা করতে হবে। করোনা মহামারীর 15 মাস পার হয়ে গেছে, অথচ এখন পর্যন্ত এর চিকিৎসা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এটিএন বাংলায় আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন আলোচকরা। অনুষ্ঠানে ডক্টর ABM আব্দুল্লাহ বলেন, গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, একথা অস্বীকার করার উপায় নেই, যার প্রভাব এখন শহরেও। এ সময় হাসপাতালে অক্সিজেন সরবরাহ ঠিক রাখার দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের 80% মানুষ কবে টিকা পাবেন সে ব্যাপারে প্রশ্ন রেখেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। যদি আমরা গণটিকা দিতে না পারি তাহলে কিন্তু আমাদের এই যে 80% টিকা দেওয়ার প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্ত করেছেন, সেই টিকা প্রদান জায়গাটাকে আমাদেরকে কিন্তু অত সুস্পষ্টভাবে অ্যাড্রেস করতে হবে। জীবনকে বাঁচিয়ে জীবিকাকে রক্ষা করতে গেলে আমাদেরকে টিকাকে নিশ্চিত করতে হবে। গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা কিছুটা ভেঙে পড়ার মতোই কিন্তু অবস্থা হয়ে গেছে। গ্রামে যদি এইগুলোর উন্নতি করা না যায় এবং খুব দ্রুত সময় করতে হবে, নাহলে যে হারে সংক্রমণ বেড়ে যাচ্ছে, আর সংক্রমণ বেড়ে গেলে মৃত্যুর মিছিলে কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, কিন্তু 3 অঙ্কে চলে গেছে। বরিশালে নারী আসামিকে রিমান্ডে যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে ওসি জিয়াউল আহসান এবং পরিদর্শক মাইনুল ইসলামকে প্রত্যাহার করা হয়। নির্যাতনের শিকার নারী একটি হত্যা মামলার আসামি। পরিদর্শক মাইনুল ইসলাম মামলাটি তদন্ত কর্মকর্তা ছিলেন। তার উপর যৌন নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই 2 পুলিশ কর্মকর্তাকে বরিশাল পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। গত 26 জুন উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকা থেকে বাসুদেব চক্রবর্তী নামে একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই ওই নারীকে আসামি করে মামলা করেন। 2 দিন রিমান্ড শেষে গত 2 জুলাই তাকে আদালতে হাজির করা হলে পুলিশ সদস্যরা শারীরিক এবং যৌন নির্যাতন করেছেন বলে আদালতে অভিযোগ করেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ধাক্কা সামলাতে না পেরে টিসিবির পণ্য কিনতে লম্বা হচ্ছে লাইন। তবে উদ্বেগ এখানেও অবহেলিত স্বাস্থ্যবিধি। রিপোর্ট করছেন মাহফুজা মুসলাহি। বাজারে প্রায় অধিকাংশ পণ্যের দামই বেড়েছে লাগামহীনভাবে। বাজারের তুলনায় ডাল, তেল, চিনি কোনোটি অর্ধেক দাম, কোনোটি আবার 20 থেকে 40 টাকা পর্যন্ত কম দামে কিনতে পেরে এ লাইনে মধ্যবিত্তরাও। মধ্যবিত্ত হয়েও, উচ্চশিক্ষিত হয়েও নিম্ন আয়ের মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে আমাদের জিনিস নিতে হচ্ছে, কোনো উপায় নাই। তবে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। সবারই বলছি যে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখেন, আর নাই আমরা মাল দেওয়া বন্ধ করে দেব। মাস্ক পরছে বড় যুদ্ধ হলো, পেটে ভাত নাই। স্বাস্থ্যবিধি মানাতে শহরে নানা তৎপরতা থাকলেও ট্রাক সেলে উদাসীন আইন শৃঙ্খলা বাহিনী। নিয়মিত তো স্পটে কোনো পুলিশ থাকে না, তবে আমরা রিকোয়েস্ট করব নিয়মিতভাবে আমাদেরকে দিয়ে দেয়, তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং সাধারণ পাবলিকের জন্য সুবিধা হবে। সোমবার থেকে 29 জুলাই পর্যন্ত ঢাকা ও এর আশপাশ এলাকায় মোট 122টি ট্রাকে চলবে এ কার্যক্রম। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ,
ঢাকা। ঈদ উল আজহা উপলক্ষে যাত্রা শুরু করলো চরের গরু নামে অনলাইনের পশু বিক্রির হাট। দুপুরে www.bhaloKini.com চরের গরু উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম আব্দুল সালাম, ভালোকিনি.com এর সিইও কেরামত উল্লাহ বিপ্লব এবং গাইবান্ধার চর গ্রামের ক্ষুদ্র খামারিরা। এতে গণমাধ্যম কর্মীরাও যুক্ত হন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে করোনা মহামারী থেকে বাঁচতে অনলাইনে কোরবানির পশু কেনার আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। গণ উন্নয়ন কেন্দ্রের সঙ্গে যৌথভাবে অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান ভালোকিনি.com এর লক্ষ্য কোরবানির ঈদে কুড়িগ্রাম ও গাইবান্ধার 40টি চর গ্রামের 400 গরু বিক্রি। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা জানাবো। বগুড়ার গাবতলীতে অর্গানিক পদ্ধতিতে পেঁপে চাষ করে স্বাবলম্বী গৃহবধূ নাইচা আক্তার। গত 4 বছর ধরে তার সফলতা দেখে স্থানীয় অনেক নারীরাও শুরু করেছেন অর্গানিক পেঁপের আবাদ। উপজেলার নেপালতলী ইউনিয়নের চকভঙ্গুর গ্রামের গৃহবধূ নাইচা আক্তার এখন সবার কাছে পরিচিত পেঁপে আপা হিসেবে। নাইচা আক্তার জানান, প্রতি বছরই 3.5 থেকে 4 বিঘা জমিতে কীটনাশক ছাড়া অর্গানিক পদ্ধতিতে পেঁপে চাষ করেন তিনি। চাহিদা ভালো থাকায় পাইকাররা জমি থেকে পেঁপে কিনে নিয়ে যায়। বছর শেষে খরচের কয়েক গুণ লাভের অঙ্ক গোনেন বগুড়ার এই সফল নারী চাষী। সময় হলো আরো একবার বাজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 50 এবং সাকিব দলে ফেরায় আত্মবিশ্বাসী টাইগাররা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবারে দেশের বাইরের আরো কিছু সংবাদ জানাবো। ফিলিপাইনে সেনাবাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় 3 বেসামরিক নাগরিক সহ নিহতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 49 জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিমানটিতে 96 জন আরোহী ছিলেন। আবু সায়েফের মতো জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে যাচ্ছিলেন সেনারা। সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানান, বিমানের ডাটা রেকর্ডার থেকে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। বিমানটিতে কোনো হামলার ঘটনা ঘটেনি। রোববার স্থানীয় সময় বেলা 11:30টায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশের পাতিকুলে সেনাবাহিনী হারকিউলিস C-130 মডেলের বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ সময় ভূমিতে থাকা 3 বেসামরিক নাগরিকও নিহত হন। বিমানটি রানওয়ে হারিয়ে ফেলার পর আবারও নিয়ন্ত্রণে আসার চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। অর্থের বিনিময়ে জন্মদান, ইউক্রেন যেন সন্তান তৈরির কারখানা। শাওন মাহফুজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অনেক চেষ্টা করেও যারা সন্তান নিতে পারেন না, তাদের গন্তব্য হতে পারে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন। দেশটিতে গর্ভধারা বা সারোগেসি পদ্ধতির মাধ্যমে বাবা মা হওয়ার বাসনা পূরণ করতে পারেন সন্তান জন্মদানে অক্ষম দম্পতিরা। তাই তো দেশটি বর্তমানে সন্তান তৈরির কারখানা হিসেবে পরিচিতি পেয়েছে। এক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত, গুনতে হবে বিপুল পরিমাণ অর্থ। ন্যূনতম 25,000 ইউরো থেকে 70,000 ইউরো পর্যন্ত খরচ হতে পারে বাংলাদেশি টাকায়, যা 25 লাখ থেকে 70 লাখের বেশি। দম্পতিরা চাইলে ছেলে বা মেয়ে বেছে নিতে 2 বার চেষ্টা করতে পারবেন, আবার পছন্দ মতো না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে পারবেন। সন্তান ধারণে অক্ষম দম্পতিদের চিকিৎসার প্রমাণপত্র দেখাতে হবে, তবে কোনো সমকামী দম্পতি এই প্রক্রিয়ায় সন্তান নিতে পারবেন না। গর্ভ ভাড়া দেওয়ার মাধ্যমে বিদেশি দম্পতিদের জন্য প্রতি বছর 2.5 থেকে 3,000 সন্তানের জন্ম হয় ইউক্রেনে। এই দম্পতিদের 1/3 চীনের নাগরিক। মূলত ভারত ও থাইল্যান্ড বিদেশিদের জন্য সারোগেসির মাধ্যমে সন্তান ধারণের বাণিজ্যিক সুবিধা বন্ধ করে দেয়ায় ভাগ্য খুলেছে ইউক্রেনের। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে খেলার খবর জানাবো।
আজিপুরে মায়ের কবরের চিরনিদ্রায় শায়িত হলেন ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ বাফুফের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত। দাফনের আগে দুটি জানাজা অনুষ্ঠিত হয়, একটি গোপীবাগে আরেকটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাইম সোহাগ, সদস্য মাহফুজা আক্তার কিরণ শেষ বিদায় জানান প্রিয় এই মানুষটিকে। কঠোর লকডাউনের মধ্যেও ক্রীড়াঙ্গনের অনেক মানুষ শরিক হন অমিতের জানাজায়। 43 বছরের জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন ক্রীড়াঙ্গনে। বেশ কিছুদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন অমিত। উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে চিকিৎসা নেন, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ক্রীড়া সংগঠক। ক্রিকেটের খবর জানাবো। অলরাউন্ডার সাকিব আল হাসান দলে ফেরায় আত্মবিশ্বাসী দলের স্পিনাররা, জানালেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া প্রস্তুতি ম্যাচে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানরাও রান পেয়েছেন, যা স্বস্তি দিচ্ছে টাইগার শিবিরে। অনেকদিন পর টিমের এসেছে, টেস্ট খেলবে, এটা আমাদের টিমের জন্য অনেক প্লাস পয়েন্ট এবং আমাদের বিশেষ করে আমাদের স্পিনার জন্য, আমার জন্য এবং ব্যাটিং বোলিং দুইটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ যে আমরা স্পিনাররা উইকেট পেয়েছি এবং আমরা যদি স্পিনাররা উইকেট পাই বা কন্টেন্ট করতে পারি তাহলে আমাদের টিমের অনেক উপকার হবে। নিউজ আওয়ার শেষ করব একটি ব্যতিক্রমী সংবাদ দিয়ে। কঠোর লকডাউনে মানুষের ভোগান্তির শেষ নেই। মানুষ তবু তার দুঃখের কথা বলতে পারে, দাবি জানাতে পারে, কিন্তু কেমন আছে নগরীর অবলা প্রাণীকুল জানার চেষ্টা করেছেন সাজ্জাদা সুইটি। মায়ের আদরের 5 সন্তান, মাসখানেক হলো চোখ ফুটেছে, কিন্তু বুঝ ফোটার আগেই লকডাউনের কঠোরতা। ঠিকানা সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের সামনের বড় ডাস্টবিন। এতদিন যেটুকু এটু খাবার আসতো মোটামুটি চলে যেত, এখন খাবারের অভাব তাদের। অবশ্য মানবতা বেঁচে থাকার প্রমাণ এখানেও আছে। সিটি কর্পোরেশনের কর্মী মোহাম্মদ মামুন স্নেহ ভালোবাসায় আগলে রাখেন তাদের। কুত্তায় খাওয়ান পানা, বিড়ালে খাওয়ান পানা, খাওয়ান পড়লে না খাওয়া পাইব। এই আমি টোকা রেখাই না খাওয়াই, মাঝে মাঝে দুধ না খাওয়াই, রুটি না খাওয়াই, ডাক দিলে আবার দৌড়ে আসা পরে। নগর জীবনে মানিয়ে নিতে আপ্রাণ চেষ্টারত এই প্রাণীরা লকডাউনে খুবই অসহায়। বোবা প্রাণী ক্ষুধা তৃষ্ণার কথা বোঝাতে অক্ষম, ভেজা চোখে বাঁচার আকুতি। বাচ্চাগুলো সুন্দর না, মহিলা গেলে খারাপ লাগে না। প্রাণীপ্রেমীরা চেষ্টা করেছেন লকডাউনে খাবার বিলানোর, কিন্তু প্রয়োজনের তুলনায় তা নগণ্য। এক্ষেত্রে তাই রাষ্ট্রীয় উদ্যোগের দেরিটা সভ্যতার প্রশ্নে ক্ষতি বাড়াচ্ছে। সাজ্জাদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এবার এক নজরে সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরো একবার। 1.5 বছরে দেশে করোনায় আজ সর্বোচ্চ 164 মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত প্রায় 10,000। 35 বছর বয়সীরা টিকা পাবেন, এবার করোনা আক্রান্ত বেশিরভাগই গ্রামের। কড়া লকডাউন 14 জুলাই পর্যন্ত। জাপানে ভূমিধস, নিখোঁজ অন্তত 100। কোপা আমেরিকার সেমিতেও ব্রাজিলের সামনে পেরু। নারী আসামি নির্যাতনের অভিযোগে উজিরপুর থানার ওসি ও পরিদর্শক প্রত্যাহার। টিসিবির পণ্য কিনতে দীর্ঘ হচ্ছে লাইন, অবহেলিত স্বাস্থ্যবিধি। ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 50। এবং সাকিব দলে ফেরায় আত্মবিশ্বাসী টাইগাররা। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।